রৌদ্র ভাবুক হয়। আকস্মিক মেঘারেহীন জোরালো তোড়জোড় বুঝল না। আবার কিছুটা বুঝলো হয়তো। শুধালো, হোয়াট আর ইউ সেইং? আমার জন্য তোর পরীক্ষা খারাপ হবে কেন? মেঘার থেকে উত্তর আসার আগেই হঠাৎ মনে ভাসল একবিংশির বলা শেষের লাইনটা। ওর মাথায় গেড়ে বসেছে মানে? রৌদ্র গেড়ে বসেছে মেঘার মাথায়। মেঘা তাহলে ভাবছে ওর কথা। মস্তিষ্ক জুড়ে রৌদ্রের বিচরণ চলছে তবে। মাথা দোলায় রৌদ্র। সে এখন 11তলা ভবনের 8তলার একটা কেবিনে শটান দাঁড়িয়ে। পিকচার উইন্ডোর কাছ ভেদে তাকিয়েছিল জুরিক শহরের বিশাল বিশাল প্যাস্টেল শেডের অন্যান্য বিল্ডিংগুলোর দিকে। আকাশে মেঘের ভেলা ভাসছে। বিকেলের মধ্যভাগ সেখানে। রৌদ্র চোখ মেঝেতে নামালো। চকচকে স্বচ্ছ মার্বেলের মেঝেতে তার প্রতিকৃতি দৃশ্যমান। পরনে স্যুটবুট টানটান, গলায় টাই বাঁধা। এটা তার ভিন্ন রূপ। বাড়ির যে কেউ ওকে এভাবে দেখলে হয়তো চিনবেই না, টাসকি খাবে সেখানে। তাদের বেপরোয়া ছেলে এতটা গোছালো পরিপাটি অভিজাত পোশাক পরেছে নাকি কখনো? তার তো পোশাকের ভিন্ন রুচি। এভাবে তাকে দেখা কোনো দুঃস্বপ্নের থেকে কম নয়। বাড়ির কেউ কল্পনাও করতে পারবে না কখনো। মেঘার কথার অর্থ খুঁজতে গিয়ে বিচলিত হয়ে পড়ল তার বেপরোয়া হৃদয়। পকেট থেকে হাত বের করে 2 কদম পাশে সরে দাঁড়ালো। ছটফট করে বলল, হে সানি, মাথায় গেড়ে বসে আছি মানে? আমার কথা ভাবছিলি তুই? বল একবার, ভাবছিলি আমার কথা? মিস করছিস আমায়? মেঘার ঘোর কাটে। সম্বিত ফিরে পায় রমণী। রাগ, জেদ, ছটফটানি সব কিছুই একাধারে তপড়াচ্ছিল তাকে। কোন ঘোরের বশে ফোন দিয়ে এতগুলো কথা বলল ভেবে পায় না মেঘা। রৌদ্রের উদ্বেগাকুল আগ্রহী কণ্ঠে নড়ে চড়ে ওঠে। কান থেকে ফোন নামায়, চোখ বুজে নেয়। শ্বাস টেনে নেয় বুক ভরে। সে কি সত্যি মিস করছে ওই বেপরোয়া লোকটাকে? উত্তর করে দেয় জেদি মন, মোটেও না। ও কেন মিস করবে? অনুভব মানুষ তাকেই করে, যে অনুভবে অনুভূতিতে বিরাজ করে। রৌদ্রের ঠাঁই কেবলই মেঘার ঘৃণায়, অন্যথায় নয়। গলা টাটায় মেঘা। মিস করব আপনাকে? কে আপনি যে আমি আপনাকে মিস করব? সকাল থেকে মাথা গরম করে রেখেছেন আমার। নির্লজ্জ বেহায়া লোক। বাড়ির সবার সামনে অপ্রস্তুত অবস্থায় ফেলেছেন আমায়। কারোর সামনে দাঁড়ানোর মুখ রাখেননি। সকালে কী সব বলেছেন খেয়াল আছে? লজ্জা নেই? আর আমি আপনাকে মিস করব? কাভি নেহি। আই জাস্ট হেট ইউ রাইনো মুখ। এসব করে কেবলই আপনার প্রতি ঘৃণার মাত্রা বাড়িয়ে তুলছেন আপনি। রৌদ্র হাসে। হাসি চেপে শুধায় গাঢ় দীর্ঘশ্বাসে, ঘৃণা করিস আমায়? কতটুকু করিস? যতটুকু ঘৃণা করিস তার চেয়েও বেশি ভালোবাসবি আমায়। বাসিস কি না জানি না, বাট আই সয়ার সুইটহার্ট। ভালোবাসবি তুই আমায়। আমি বাসাবো ভালো। শেখাবো ভালোবাসা। ভালোবাসার ক্লাস নেব তোর। যে ক্লাসে প্রফেসর আমি নিজেই, আর আমার একমাত্র স্টুডেন্ট হবি তুই। হটি নটি সুইটহার্ট, ভালোবাসবি তুই আমায়। মেঘা ক্ষুব্ধ হলো। কথা কোথা থেকে কোথায় গড়িয়ে নিয়ে গেল এই লোক। রাগ দেখালো সে। ইউ রাইনো, বাজে কথা বলবেন না। বাজে কথা শোনার জন্য ফোন দিয়েছিস কেন ইডিয়েট? দেব না আপনাকে আর ফোন। আপনার মতো নির্লজ্জের সাথে কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। ফোন রাখুন। বাট তোর মতো ইডিয়েটের সাথে কথা বলার এক বুক ইচ্ছে আমার। ফোন করব বারবার, কলটা যেন রিসিভ হয়। মেঘার শুনেই কটমট করে ফোন কেটে দিয়েছে। এপাশে হাত মুঠো করে নরম চোয়াল শক্ত করে বিড়বিড় করল রমণী, রাইনো মুখ। অন্য পাশে কান হতে ফোন নামায় রৌদ্র। বুক ফুলিয়ে শ্বাস টানে, মৃদু হাসে গাল ভরে। ফোনের স্ক্রিনের দিকে শান্ত চোখে তাকায়। হুট করে ঠোঁট ছোঁয়ায় ওয়ালপেপারে।
অতঃপর বৃদ্ধাঙ্গুলে স্ক্রিনে আলগোছে স্লাইড করে বলে, ইডিয়েট, আর কত তপরাবি আমায়, আর কত বাঁচবো এভাবে? 5 বছর কি কম ছিল না এভাবে বাঁচা? তোকে ছাড়া তোকেহীনা আর কত। বুক চিরে শ্বাস পড়ে, আকস্মিক বিষণ্ণতায় বুজে আসে চোখ। পেছন থেকে একখানা ঠান্ডা পুরুষালী কণ্ঠে নীরবতা ভাঙে পুরো নিস্তব্ধ কেবিনের। দরজা ঠেলে কেউ অনুমতি চায় বিনয়ের সুরে। স্যার, মে আই কাম ইন? রৌদ্র কপাল গুটিয়ে কিছুটা বিরক্তি নিয়ে সহসা তাকালো। স্যুটবুট পরনে তরতাজা এক যুবক, চেহারায় বেশ বিদেশি আভিজাত্য। দেশি ছেলে, গত 15 বছর ধরে এই বিদেশের মাটিতে পড়ে আছে। ফুল ফ্যামিলি এখানেই। চেহারাতেও রপ্ত হয়েছে বিদেশি ভাবটা। রৌদ্রের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, নাম মাহির রাইয়ান। বেশ সুন্দর একটা ছেলে। বয়সে রৌদ্রের ছোটই হবে। সেই 5 বছর ধরে রৌদ্রের সাথে ছায়ার মতো মিশে আছে সে। ওকে দেখে রৌদ্র ঘুরে এসে শটান ভঙ্গিতে নিজের চেয়ারে বসতে বসতে বলল, পারমিশন নিচ্ছ কেন? মাহির ভেতরে আসে দরজা ঠেলে। রৌদ্রের পাশে দাঁড়িয়ে একটা ফাইল এগিয়ে দেয়। ফোনে কথা বলছিলেন তো, তাই ভাবলাম ডিস্টার্ব না করাই ভালো। কথা শেষ। ফাইলটা খুলে চোখ বোলায় রৌদ্র। মনোযোগ বসল না। বন্ধ করে ইজি চেয়ারে মাথা এলিয়ে দিল। ছেলেটা কিছুটা ইতস্তত। জড়তা কাটিয়ে ডাকল কিয়ৎকাল বাদ, স্যার। রৌদ্র হাত উঁচায়, কপালের পাশে আঙুল ঠেকিয়ে ধীরুজ উত্তর করে, হুম। ফোনের ওপাশে ম্যাম ছিলেন। আকস্মিক প্রশ্ন। তৎক্ষণাৎ রৌদ্রের প্রতিক্রিয়া দেখা গেল না। মুচকি হাসি চোখে পড়ল এক মুহূর্ত পর। একই ভঙ্গিমায় একফালি হেসে একটুখানি উত্তর করে রৌদ্র, হুম। মাহির যেন ছটফট করে উঠল, প্রকাশ পেল চেহারায়। আগ্রহ দমিয়ে রাখতে না পেরে ফটাফট পরবর্তী প্রশ্ন করল, দীর্ঘ 5 বছর পর তাকে দেখে অনুভূতি কেমন ছিল আপনার? জানতে বড্ড আগ্রহী আমার মন। দেশে ফিরলেন, দেখলেন তাকে, কেমন লাগলো? রৌদ্র সোজা হয়ে বসে। অনুভূতি কেমন ছিল তার বেপরোয়া হৃদয়ের অবাধ্য অনুভূতি? এই ছেলে তো জানতে চাইছে, রৌদ্র বর্ণনা করবে কি করে? অঢেল অনুভূতি কি একটা দুটো শব্দ বাক্য দিয়ে বর্ণনা করা যায় নাকি? কিছুক্ষণ চুপ থেকে অনুভূতিগুলো মেপে নিল সে। মাহির বড্ড উৎকণ্ঠিত। তর সইছে না উত্তর না পাওয়া অবধি। রৌদ্র কেবলই দীর্ঘ হাঁপ ছাড়ে। তাকে দেখার অনুভূতি, আই ডোন্ট নো। কেমন ছিল সেই অনুভূতি? একটু থামল, পিছিয়ে বসে বেখেয়ালে বলতে আরম্ভ করল, তবুও যদি বলি তাহলে বলতে হয় হৃদয় থমকে যাওয়ার মতো অনুভূতি। আমার সমস্ত অবাধ্যতাগুলো দ্বিতীয়বার কাচের ন্যায় টুকরো টুকরো করে গুঁড়িয়ে ভেঙে দেওয়ার মতো অনুভূতি। আমার এই বেপরোয়া সত্তার খেই হারানোর মতো অনুভূতি। উত্তপ্ত অনলে ধিক ধিক করে পুড়ে ছাই হওয়ার মতো অনুভূতি। আমার ষোড়শী কন্যার একবিংশী রূপ দেখে অমৃত সুধা হাতে পাওয়ার মতো অনুভূতি। আই অ্যাম আনাবেল টু এক্সপ্লেন দিস ফিলিং মাহির। বলতে গিয়ে রৌদ্রের গলা কাঁপে। কেমন ব্যাকুল দেখায় তাকে। ছেলেটা প্রশান্ত হাসল বুক ফুলিয়ে। তৃপ্ত হয়ে বলল, তাহলে সব ঠিকঠাক? হুম, সব উল্টো। কেন? আর আপনি একা ফিরলেন যে? ম্যামকে নিয়ে আসার কথা ছিল তো। 5 বছর আগে ওকে ফেলে আসা উচিত হয়নি আমার। আমি ভুল করেছি মাহির। দীর্ঘ 5টা বছরের সুখ বিসর্জন দিয়েছি। অবাধ্যতা ভুলতে এসে ওর সামনে আরও বেশি অবাধ্য হিসেবে পরিচিত হয়েছি। ইভারা নামক এক অমৃত সুখ থেকে দূরে রেখেছি নিজেকে। সময় দিতে গিয়ে অসময় ডেকে এনেছি। এতটা লেট করা উচিত হয়নি আমার। তা ঠিক, আমি বলেছিলাম আপনাকে। এবার বলুন,
আপনি সামনে যাওয়ার পর ম্যামের অনুভূতি কি বুঝলেন? সে বড্ড জেদি, অনুভূতি প্রকাশ করে না। ইডিয়েট। মেয়েরা অনুভূতি প্রকাশ করতে বরাবরই নাজুক। তাদের অনুভূতিগুলো বুঝে নিতে হয় স্যার। রৌদ্র হাসে, পূর্ণ চোখে তাকায় ছেলেটার দিকে। তুমিও বেশ ভালোই বোঝো দেখছি। বাই দ্য ওয়ে, যেটার জন্য হঠাৎ এখানে আসা, কিক অফ মিটিং ডেকে অ্যানাউন্স করে দাও। প্রজেক্টের কনফারেন্স কাল হবে। কর্পোরেট ডিলের ডেট এগিয়ে এসেছে, কালকেই ফাইনাল। যে করেই হোক এই প্রজেক্ট আমাদের হাতে আসা চাই। কিন্তু স্যার, কনফারেন্স তো আরও 3 দিন পর হওয়ার কথা ছিল। আমি 3 দিন আগে এসেছি, সেক্ষেত্রে কনফারেন্সও 3 দিন আগে এগিয়ে এসেছে। আমার হাতে সময় নেই মাহির, ফিরতে হবে আমায়। রিসেন্টলি আই ক্যান স্টে উইদাউট হার। ইট ফিলস লাইক আই ক্যান ব্রিথ। মাহির মুচকি হাসে। এই বেপরোয়া লোকটাকে গত 5 বছর ধরে দেখছে সে। প্রথম 2 বছর দেখেছিল ছন্নছাড়া হিসেবে। লাস্ট 3 বছরে লোকটা নিজেকে এতটা গুছিয়ে ফেলেছে দেখলে অবাক হয় সে। নিজেকে গোছানোর সাথে সাথে গুছিয়ে নিয়েছে পুরো লোমাত ইন্ডাস্ট্রিকে। জুরিখ শহরের অন্যতম নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে অন্যতম এটা। গত 7 বছরের ব্যবধানে বেশ বড়ই জায়গা করে নিয়েছে ভিনদেশি শহরের বুকে, যার প্রধান শাখা দেশের বরিশালে। প্রতিষ্ঠাতা আমজাদ তালুকদার। ট্রান্সন্যাশনালের প্রতিষ্ঠাতা তার একমাত্র ছেলে আরাফ তালুকদার। সেই লোমাত ইন্ডাস্ট্রির সব ক্ষমতা এখন রুডবিক কাবি রৌদ্র নামক এই বেপরোয়া ছেলের হাতে। যে ক্ষমতা হাতে পেয়ে পরোয়া শিখেছে সেই ছেলে। বুঝেছে কিছুটা কদর। গত 5 বছরে খুব যত্ন করে গড়ে তুলেছে এই গোটা লোমাত ইন্ডাস্ট্রি। সামলেছে নিজের হাতে। পূর্ণ ক্ষমতা তার হাতে। সেই তাগিদে একটা বড় প্রজেক্টের কাজে হুট করেই রৌদ্রকে চলে আসতে হয়েছে এখানে। বেশ বড় অ্যামাউন্টের ডিল হাতে আসতে চলেছে। যদিও বা রৌদ্র কেবলই এই কারণে আসেনি, তার আসার কারণ আছে আরও একটা। মেঘার উদ্বিগ্নতা দেখতে চায় সে, পোড়াতে চায় ওই ইডিয়েটকেও। মাহির কিছুক্ষণ চুপ থাকলো। রৌদ্র যেহেতু বলেছে সেহেতু কালকেই সব হবে। বিরক্তি করল না সে, বলল, ডিল সাইনিং করেই চলে যাবেন? ইনসেপশনে থাকবেন না? প্রয়োজন হবে আপনাকে এখানে। আফটার অল সব আপনার হাতে। কিছুদিন থাকব, বাকিটা তোমাকে সামলাতে হবে। রৌদ্রের কথা শেষ হলো। তাৎক্ষণিক একখানা ছোট্ট চিকন বাচ্চা কণ্ঠ ভেসে আসলো দরজার দিক থেকে। উদ্বেগ নিয়ে ডাকলো কোনো বাচ্চা, পাপা, ইয়া মাম্মা। রৌদ্রের ভরকানো পুরো উত্তর ডাকের বিপরীতে সহসা। চকিতে দরজার দিকে ছলকে তাকালো সে, সাথে সাথে মাহিরও। হাসি ফুটল বেপরোয়া ছেলের ওষ্ঠপুটে। বেখেয়ালে তার হাসি প্রগাঢ় থেকে তৃপ্ত হয়। ভরা চোখে প্রশান্তির রেখা দেখা দেয় আপনা আপনি। দাঁড়িয়ে যায় সে। কাচের দরজা ঠেলে ছোট ছোট 2 পায়ে পিট করে ভেতরে ঢুকলো ছোট্ট একটা বাচ্চা। রৌদ্রকে দেখে ফিক করে হাসলো মুখে 2 হাত রেখে। এক ঝটকায় ছুট লাগালো অতপর। ছুটে এসে দাঁড়ালো রৌদ্রের সামনে। উচ্চতায় রৌদ্রের হাঁটু ছাড়িয়েছে একটু আধটু। রৌদ্র চোখ সরু করে ভ্রু নাচায়। হাঁটু মুড়ে বসতেই বাচ্চাটা ছোট ছোট 2 হাতে আঁকড়ে নিল ওকে। বলল ঠোঁট নাড়িয়ে, লাভ ইউ পাপা। মৃদু হাসে রৌদ্র। ছোট্ট ছানাটাকে নিজের প্রশস্ত বুকে আগলে নেয়। ঠান্ডা স্বরে প্রত্যুত্তর করে, লাভ ইউ টু মাম্মা, বাট হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার? বাচ্চাটা তোতলানো স্বরে মুখ খোলে, মিট করতিলাম তোমায়। আচ্ছা, আমার মাম্মা মিস করছিল আমায়? রৌদ্রকে ছেড়ে পিট করে চোখ তুলে মাথা দোলায় বাচ্চাটা। রৌদ্র ফিক করে হাসে, বলে তার মাথায় হাত বুলিয়ে, কার সাথে এসেছো? মাম্মা।
মাম্মা কোথায়? পেছনে তাকালো পিচ্চিটা, সাথে সাথে রৌদ্র নিজেও। কেবিনের দরজা ঠেলে সদ্য প্রবেশ করেছে শুচিশুভ্র ছিপছিপে এক রমণী। রৌদ্রকে দেখা মাত্রই কিছুটা ধমকানোর সুরে বলল, ওকে একা ছেড়েছ কেন? রমণী চোখ গোল করে তাকায়, ধাপ বাড়িয়ে বলে দ্বিরুক্তি করে, ওকে আমি একা ছেড়েছি? জিজ্ঞেস করে দেখো তো। খুব দুষ্টু হয়েছে তোমার আদরের মেয়ে। লিফট থেকে হুড়মুড়িয়ে বেরিয়েই ছুটে এসেছে তোমার কেবিনে। আটকাতে পারলে তবেই না সামলাবো। কথা শেষ করে দুই হাত বুকে আড়াআড়ি ভাঁজ করে রেখে চোখ পাকিয়ে তাকায় বাচ্চাটার দিকে। মায়ের এমন সুচালো দৃষ্টি দেখে কোমল হাসে বাচ্চাটা। রমণী কণ্ঠ ভার করে মুখ খোলে পুনরায়, মিনি, আমার কাছে এসো। পানিশমেন্ট পাওয়া বাকি আছে তোমার। বলেছি না ছোটাছুটি করবে না। লিফট থেকে বেরিয়ে ছুটে এসেছো তুমি। পড়ে গেলে কি হতো? নো মাম্মা, পড়ে যাইনি আমি। পড়ে যাওনি, যদি পড়ে যেতে। রৌদ্র উঠে দাঁড়ালো, মিনিকে কোলে নিয়ে আদর করল। রিসা, বকবে না আমার মাম্মাকে। আমার মাম্মা মিস করছিল আমায়, তাই চলে এসেছে, তাই না মাম্মা? ইয়া পাপা। মিনিকে সোফায় দাঁড় করাতেই রিসা মুখ খুলল এগোতে এগোতে, আর আশকারা দিও না ওকে। বাসায় মাথা খাচ্ছিল পুরো। সে তার পাপার কাছে আসবে। অনেক দিন দূরে ছিলে তো, তাই বারবার কাছে আসতে চাইছে। এই কয়দিনে ভীষণ মিস করেছে তোমায়। ইটস ওকে, বসো। কফি নেবে? মাহির, কফি নিয়ে আসতে বলো 3টা, আর আমার মাম্মার জন্য তার ফেভারিট আইসক্রিম। মিনি উজ্জ্বল হেসে হাত বাড়িয়ে দিল। ফোন দাও তোমার, আমি গেম খেলবো। রৌদ্র হেসে পকেটে হাত ঢোকালো। মিনির স্বভাব রৌদ্রের ফোনে গেমস খেলা। রিসা ওকে ফোন থেকে যথাসম্ভব দূরে রাখে। কেবলমাত্র রৌদ্রের কাছে আসলেই বায়না জুড়ে বসে মেয়ে। আদুরে আদুরে আহ্লাদ আবদার করে সেই ছোট থেকেই। 4.5 বছর পেরোলো। মিনির বয়স এখন 4.5। কথা বলতে গিয়ে বেগ পায় এখনও। রৌদ্রের জীবনের অন্যতম সফট কর্নার সে, দ্বিতীয়তম বলা চলে। রৌদ্রকে পাপা ডাকা প্রথম কেউ, রৌদ্রের কোলে ওঠা প্রথম কোনো ছোট্ট শিশু। রৌদ্রের সমস্ত রাগ গলে জল হয় তার সামনে। কি মিষ্টি একটা মেয়ে, খুব আদুরে। রৌদ্রর জন্মের পর যখন ওকে কোলে নিল তখন পুরো দুনিয়া থমকে গিয়েছিল ওর সামনে। স্তব্ধ হয়ে গিয়েছিল সে। সেই থেকেই আজ অবধি স্তব্ধ সেই অবুঝ নিষ্পাপ শিশুটার সামনে। সব কিছু হার মেনে যায়। মিনির নিষ্পাপ আদুরে মুখশ্রী হতে চোখ সরিয়ে ফোনের দিকে তাকালো রৌদ্র। লক খুলে এগিয়ে দেওয়ার আগেই থামল, ফের ফিরিয়ে নিল ফোনটা। বুকের সাথে চেপে ধরে আর চোখে পাশে রিসার দিকে তাকালো। মাম্মা, আমার ফোনে কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আছে। তুমি মাহির আঙ্কেলের ফোনে গেমস খেলো, ওকে? মাহির, তোমার ফোন দিয়ে যাও আমার মাম্মাকে। মাহির আদেশ তামিল করল। রিসা এতক্ষণে পূর্ণ দৃষ্টিতে তাকালো রৌদ্রের দিকে। মিনির ধ্যান এদিক থেকে সরতেই নিচু স্বরে বলল, রৌদ্র, তোমার সাথে কথা আছে আমার। বলো। শুনলাম প্রজেক্ট কনফারেন্স এগিয়ে এনেছ। কাল। ফিরবে আবার? দেরি আছে। দেরি কেন? আমি তো বলি এত তাড়াতাড়ি তোমার আসাই উচিত হয়নি। রৌদ্র হাসল। তাড়াতাড়ি ফেরাটাও উচিত হবে না। কেউ একজন মনে করুক আমায়, ডাকুক নিজে থেকে, তারপর ফিরব। তাহলে কনফারেন্স এগোলে কেন? এগোনোর ক্ষমতা আছে তাই। ক্ষমতা খাটাতে ইচ্ছে হয় মাঝে মাঝে। রিসা মুচকি হাসে। শহরের বুকে নতুন সকালের আবির্ভাব। ব্যালকনির পর্দা ভেদে আসা এক ফালি রোদে সোনালি আলো মুখে পড়া মাত্রই ঘুম ছুটে যায় একবিংশির। মাঝে কয়েকটা দিন কেটেছে। 5 কোর্সের এক্সাম চলেছে টানা, 4টে শেষ, আর একটা।
এই একটাই যেন গলায় বিঁধে আছে মেঘার। সময় কাটছে না, কাটতে চাইছে না, যেন থমকে আছে এক জায়গায়। কি আশ্চর্য! আকাঙ্ক্ষিত সময়গুলো কেটে যায় কত তাড়াতাড়ি, চোখের নিমিষেই। অথচ অনাকাঙ্ক্ষিত সময়গুলো যেন কাটতেই চায় না। এই যে রৌদ্র দেশে ফিরল, ফিরে প্রায় মাস দুয়েক ছিল দেশে, চোখের পলকেই যেন সে সময়গুলো পেরিয়ে গেছে। অথচ চলে গেছে আজ প্রায় সপ্তাহ দুয়েক। এই কয়েকটা দিন যেন কয়েক বছরের সমান লাগছে। সময়ের পতন হয় না কিছুতেই, মেলে না তৃপ্ত ফুরসত। লোকটাও আর ফিরে আসে না, কথাও বলে না কারোর সাথে। সেদিন লাস্ট কথা হয়েছিল মেঘার সাথে। ওই যে বলল কল করবে মেঘাকে, কিন্তু কই, আর তো কল করলো না, খোঁজ নিল না। এই কটা দিন নিখোঁজ রইল। মেঘা কে তার, কেনই বা খোঁজ নেবে? ঘুম ভেঙে আলগা হতে না হতেই এসব আজগুবি চিন্তা মাথাটাকে কুঁড়ে খেলো মেঘার। চোখ না মেলেই নিস্তেজ হয়ে পড়ে রইল বিছানায়। চিন্তা পরিবর্তন করার চেষ্টা করল। কাল লাস্ট এক্সাম, তারপর শেষ। মুক্তি মিলবে কিছুটা চাপ হতে। কে খোঁজ নিল না নিল তাতে কিছুই যায় আসে না রমণীর। 5টা বছর নিখোঁজ হয়ে থেকেছে, এখন কেন খোঁজ প্রয়োজন, কিসের তাগিদে? মেঘার মন ভার, ঘড়ির কাঁটায় সময় গড়িয়ে যাচ্ছে। 9টা বাজতে চলল। ছুটির দিনগুলোতে আলসেমি করে একসাথে ব্রেকফাস্ট করা হয় না। সাফাও ঘুমিয়ে এখনো। দরজায় খট করে শব্দ হতেই হুড়মুড়িয়ে উঠে বসল মেঘা। একটুখানি ভড়কেছে। রুবিনা কাবির এসেছেন। মেঘা অবাক হলো, অপ্রস্তুত কিছুটা। ঘুম ঘুম চোখ ডলে পরিষ্কার করল, পরিপাটি হয়ে বসল অতঃপর। রুবিনা কাবির ভেতরে ঢুকে নিজে থেকেই বললেন, সকাল হয়ে গেছে, উঠবি না? হ্যাঁ মামুনি, এই তো উঠছিলাম কেবল। ঘুম হয়নি? আরও ঘুমাবি? না, হয়েছে ঘুম। তুমি এখানে, আমাদের রুমে? মেঘা ইতস্তত। কথা বলতে গিয়ে কথার ভার মেপে নেয় প্রথমে। কখন হুট করে চড়ে যান রুবিনা কাবির বলা যায় না। ভদ্রমহিলা সরু চোখে মেঘাকে পরখ করলেন, এগিয়ে বললেন সোজাসুজি, রৌদ্রের সাথে কথা বলেছিস? মেঘা অপ্রস্তুত হয়ে পড়ে দ্বিগুণ। চোখ নামিয়ে সত্য উত্তর করে, না। ফোন কর, কথা বলবো আমি। আমি? তোর ফোন থেকে। একবিংশে তবদা মেরে বসে রইল। আবার এক আদেশ করলেন রুবিনা কাবির। এ কদিন চুপ ছিলেন তিনি, ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি। আজই একটু আগে ফোন করেছিলেন বেশ কয়েকবার, ছেলে ফোন ধরেনি, তাই সোজাসুজি এখানে এসেছেন। তার তপ্ত কণ্ঠে কাপা হাতে ফোন তুলে নেয় মেঘা। জেদ ভেঙে রৌদ্রের নাম্বারে ডায়াল করে। সে তো নিজে ফোন করছে না, রুবিনা কাবির করতে বলেছেন তাই করছে। ফোন রিসিভ হওয়ার আগে মেঘা ভদ্রমহিলার দিকে বাড়িয়ে দেন ফোন। এতে ভিমরি খান তিনি। সেদিনের ইতস্ততা ধরে রেখে ঠোঁট ভিজিয়ে বলেন, তুই আগে কথা বল, পরে আমি বলছি। এবারও সেদিনের ন্যায় প্রথমবারই ফোন রিসিভ হলো। সেখানে ভোর 4টে, রৌদ্র ঘুমে টাল। আধো আধো স্বরে মুখ খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সবে, তার আগেই ধরফর করে জবান উচালো একবিংশী, মামুনি আপনার সাথে কথা বলবে, কথা বলুন। বাক্যখানা শেষ করেই রুবিনা কাবিরের হাতে ফোন ধরিয়ে দিল সে। ঝটপট করে নেমে দ্রুত কদমে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হওয়ার জন্য। ফোন কানে ঠেকালেন রুবিনা কাবির। দৃঢ় কণ্ঠে বললেন সব দুর্বলতা ঠেলে, কেমন আছিস? ভালো। তার ছেলের এক শব্দের উত্তর, পাল্টা কিছুই শুধালো না। মেঘার উপর বিরক্ত হয়েছে সে। এই কদিন নিজে থেকে যোগাযোগ করেনি, আজ এই মেয়ে ফোন করলো, তাও আবার নিজে কথা বলার জন্য নয়। আমাকে জিজ্ঞেস করবি না আমি কেমন আছি?
কেমন আছো মম? হুম, ভালো। ফোন দিচ্ছিলাম এতক্ষণ, ধরছিলি না কেন? ঘুমোচ্ছিলাম। 4 মিনিট আগে ফোন দিয়েছি আমার ফোন থেকে, তখন ধরিসনি। এখনই 4 মিনিট পর ঘুম ভেঙে গেল। মেঘা ফোন করেছে বলে ঘুম ছুটিয়ে একবারই রিসিভ করলি ফোন, অথচ আমি তোর মা। আমার ফোন ধরার প্রয়োজন বোধ করিস না? প্রয়োজন যেখানে সেখানেই তো প্রয়োজন বোধ করব। ওর জন্য ঘুম হারাম করলেও আরাম আসে, তুমি বুঝবে না। মুখ খুলতে বাধ্য করো না, কি বলবে বলো। রুবিনা কাবির চুপ হয়ে যান। মেঘা ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই তিনি ফোনটা ওর হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে আসেন ঘর থেকে। ফোনের স্ক্রিনে তাকানো মাত্রই মেঘা বুঝল ফোন কাটা হয়নি এখনো। ওপাশ নীরব। মুখের উপর কল কাটতে গিয়ে থমকে গেল রমণী। না চাইতো কেঁপে কেঁপে কানে ঠেকালো ফোনটা। যদি লোকটার স্বর শোনা যায় একবার, এতেই তৃপ্তি। কিছুক্ষণ দুই পাশে পিনপতন নীরবতা। কেউ আর আগ বাড়িয়ে কথা বলল না। ফোনের এপাশে এখন একবিংশী রয়েছে। তা বেপরোয়া যুবকের বোঝা হয়ে গেছে। মন বলেছে তার কথা। ইচ্ছে করেই চুপ রইল কিয়ৎকাল। অতপর ফিসফিস শব্দে ডাকল, ইভারা। রমণী সর্বাঙ্গ কম্পিত হয় হিম ডাকে। আখিদ্বয়ে দীঘল পাপড়ি নিভিয়ে আসে। হাতের টাওয়ালটা চেপে ধরে সে। মুখ এখনো ভেজা, মোছা হয়নি। চিবুকের মধ্যমায় বিন্দু কয়েক পানি গড়িয়ে নামার উপক্রম। মেঘা ঢোক গিলল। উত্তর বেরিয়ে আসলো কণ্ঠ চিরে, হুম। কি হয়েছে? কি হবে? ফোন দিসনি কেন আর? আমার দেওয়ার কথা ছিল নাকি? একদণ্ড বিরতি নিয়ে আবার বলল, কোথায় আপনি? রুমে। মেঘা শুনে কিছু একটা ভাবে। কণ্ঠের রোদ বিসর্জন দিয়ে বলে কম্পিত স্বরে, ভিডিও কল দিন, আমি দেখব। রৌদ্র এক ঝটকায় উঠে বসে। সন্দিহান হয় কিছুটা। সুধায়, আমায়? আপনার রুম। কি কি আছে আর কে কে আছে তাই দেখব আমি? আমায় দেখতে ইচ্ছে করে না। মেঘা এবার উত্তর করল না দোটানায়। ওকে নিশ্চুপ দেখে রৌদ্র আবার বলে, অ্যাপার্টমেন্টে একলা থাকি, কেউ নেই এখানে, তবুও দেখব আমি। একবিংশীর জেদি স্বরে বিছানা ছাড়ে রৌদ্র। কল কেটে হোয়াটসঅ্যাপে কল লাগায়। মেঘা ফোন রিসিভ করে, নিজের দিকটা ব্লার রেখে ক্যামেরা অফ করে দেয়। ওপাশে রৌদ্রকে দেখা যাচ্ছে। লোকটার চোখ মুখ ফোলা ফোলা, সদ্য ঘুম ভাঙার রেশ স্পষ্ট। চুলগুলো ভীষণ এলোমেলো। মেঘা যেন মূর্ত বলল এক মুহূর্ত। লোকটাকে ঠিকমতো দেখার আগেই ব্যাক ক্যামেরায় পুরো অ্যাপার্টমেন্ট ঘুরিয়ে দেখাতে লাগলো লোকটা। বিলাসবহুল একটা ডুপ্লেক্স ফ্ল্যাট। রৌদ্রের রুমটা দোতলায়। রুম ছাড়িয়ে নিচতলা অবধি পুরোটাই ঘুরিয়ে দেখালো রৌদ্র। মেঘা কেবলই থম মেরে কিংকর্তব্য বিমূঢ় রইল। মুখ দিয়ে আওয়াজ বেরোলো না আর। পুরো বাড়িতে রৌদ্র একলা। তবুও গোছানো পুরো ফ্ল্যাট। চকচকে সব আসবাব ঠিক ঠিক জায়গায় গোছানো, যেন খুব যত্ন নিয়ে সাজানো হয়েছে। এলোমেলো নেই কোনোখানে। একলা থাকে সে। এসব গোছায় কে? রৌদ্র এসব করবে? নিশ্চয়ই নয়। এত দামি দামি চকচকে জিনিস দিয়ে সাজানো পুরো বাড়ি কে সাজিয়েছে? মেঘা নাক ফুলিয়ে প্রশ্ন করে, আপনি একা থাকেন ওখানে? হুম। তুই আসলেই দুজন হয়ে যাব। ফ্ল্যাট এত সাজানো গোছানো কেন? তোর জন্য। তুই এসে সংসার করবি, তাই সব সাজিয়ে রেখেছি। নিজের সংসার দেখতে চেয়েছিস? আফটার অল এখানে এসেই থাকতে হবে তোকে। দেখে নে, গুছিয়ে রেখেছি তোর জন্য সবটা। কাউকে ভাগ দিইনি তোর সংসারের। আমি তোর হকের সংসার গুছিয়ে রেখেছি। এবার তুই আমার হক গুছিয়ে বুঝিয়ে দিবি আমায়। আর কোনো টালবাহানা শুনবো না সুইটহার্ট। আই অ্যাম কামিং সুন।